শুভেচ্ছা স্বাগতম জামজমতার পক্ষ থেকে। আজকে চমৎকার একটা রোদ এলো দিন, হ্যাঁ, কি সুন্দর রোদ। ঝকঝকে রোদে ঝকঝকে একটা দিন, চকচকে একটা দিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটু অন্যরকম এক বিষয় নিয়ে। অন্যরকম বলতে যে জিনিসটা আমাদের সবারই জীবনে খুবই প্রভাব ফেলে, আমাদের আজকের যে ফ্যাসিবাদের যে জন্ম, সেটা কিন্তু সেখান থেকে হয়েছে, সেই বিচার ব্যবস্থা থেকে। কারণ বিচার ব্যবস্থার কিছু প্রভাবিত রায় সরকারকে ফেসিবাদ বানাইতে সাহায্য করছে। যার প্রথম একটা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়। সবাই জানি না, আমরা সবাই জানি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ফলেই শেখ হাসিনা নির্বাচনহীন সরকারগুলো তৈরি করতে সুযোগ পেয়েছিল, এবং সেই সুযোগেরই ফল সদ্ব্যবহার করে সে হয়ে গেল একচ্ছত্র নায়ক। বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি হিসেবে ঘোষণা করল, বাপের সম্পত্তি আর কি। সে বিচার ব্যবস্থার স্বাধীনতা না থাকার কারণে এটা হয়েছে। এবং বিচার ব্যবস্থায় আসলে আমরা বলি যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, সেটা হলো যে আমাদের মতো যারা আম জনতা তাদের জন্য। আপনার পকেটে যদি পয়সা থাকে, আপনার পকেটে যদি দুই একটা মন্ত্রী থাকে, আপনার পকেটে যদি শেখ পরিবারের কেউ থাকে, তাহলে আপনার কোনো চিন্তা নাই। আপনি খুন করেন, চুরি করেন, ডাকাতি করেন, কোনো বিচার নাই আপনার জন্য। কিন্তু আপনার পকেটে যদি কিছু না থাকে তাহলে কি জানেন? তাহলে আপনি জেলে পুচ্চা মরবেন, হেতানরা আপনাকেও তেল দিয়া ফ্রাই করে তো আপনারই খাইব তারা। এই যে বিচার ব্যবস্থা, আপনার পয়সাতে বিচারকরা চলে, জনগণের পয়সায় সব খরচ হয়, আর জনগণের বাস দিতে তাদের একটু বাজে না। কারণ তারা জানে তাদের কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায় নাই জনগণের কাছে। যাই হোক, আমার সেই আপাত দৃষ্টিতে উদ্ভট চিন্তার মতো আরো কিছু উদ্ভট চিন্তা আমি এখন বলি। আমি যেটা শুরু করেছিলাম যে আমাদের স্থানীয় সরকার কে নিয়ে যে গল্প, আমরা যে গল্পবাদ বা কথকথা শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় বলি, আমাদের বিচার ব্যবস্থাটাও ঠিক এইভাবেই বিকেন্দ্রীকৃত হতে হবে, এক জায়গায় থাকা যাবে না। ওকে, আমরা শুরু করি তাহলে। আপনাদের যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন। এটা একটা ধারণা আপনাদের জন্য দিচ্ছি, আমজনতার জন্য, যাতে আমজনতা জামজনতা হয়ে প্রশ্ন তুলতে পারে যে হ্যাঁ, আমরা চাই আমাদের বিচার ব্যবস্থা এরকম হোক, স্বাধীন হোক। প্রথম কথা, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হতে হবে। বিচার ব্যবস্থায় প্রশাসন, রাজনীতি, আমলাতন্ত্র কারো কোনো হাত থাকতে পারবে না। প্রাথমিক বিচার ব্যবস্থা যেটা হবে, প্রত্যেকটা শহর, নগর এবং ইউনিয়ন পরিষদের একটা সালিশি বোর্ড হবে, 3 থেকে 5 সদস্যের একটা সালিশি বোর্ড হবে, জনগণের নির্বাচনের মাধ্যমে, যার মেয়াদ 2 বছর হবে। ওই সমস্ত ইলেকশন যেহেতু 2 বছর করে, 2 বছরের মধ্যে নিয়োগ হবে। এবং এই প্রথম পর্যায়ের যত যত ছোট ছোট ঝামেলা, ছোট ছোট বিচারের জন্য মানুষ যেখানে যায়,
সেটা সালিশ বোর্ডের কাছেই যাবে। সালিশ বোর্ডের সদস্যরা দুই পক্ষের কথা শুনবেন, দুই পক্ষকে সমঝোতায় নিয়ে আসার চেষ্টা করবেন, তারপরে একটা রায় দেবেন। সেই রায়টা যদি পছন্দ না হয় তখন তারা লেভেল 1 প্রথম লেভেলের বিচারকের কাছে যেতে পারে এবং তখন সে নর্মাল বিচার প্রসেসে যাবে। সালিশি ব্যবস্থার সুবিধা হলো এটাই যে এখানে উকিলের বাধ্যবাধকতা প্রয়োজন নেই, কারণ এটা খুব বেশি একটা আইনের কচপচানিতে হবে না। এরা সাধারণত কমন সেন্স ল, যা কমন ল যেটা বলা হয়, কমন সেন্স ল দিয়ে এবং স্বাভাবিক বিচার বুদ্ধিতে যেটা দুইজনের সমঝোতার করে সমাধান করার চেষ্টা। এতে করে এই যে আমাদের হাজার হাজার মামলা নথিভুক্ত আছে কিন্তু সমস্যা সমাধান হয় না কোনোদিন, কারণ এটাও আর একটা বিচার না করার একটা ব্যবস্থা। যাই হোক, সেখান থেকে হয়তো একটু মুক্তি পাওয়া যেতে পারে। আর এই যেহেতু এটা নির্বাচিত একটা প্রতিনিধি, তারা নির্বাচনের পরপরেই যেহেতু একটা মিনিমাম যোগ্যতা থাকতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, শিক্ষাগত যোগ্যতা, এবং তারপরে নির্বাচনের পরে তাদের 1 মাসের জন্য, কমপক্ষে 1 মাসের জন্য একটা ইন্টেন্সিভ ট্রেনিং হবে। হ্যাঁ, একেবারে বিস্তারিত ট্রেনিং, বিশাল ট্রেনিং হবে যে বিচার ব্যবস্থাটা কি এবং কোন তাদের দায়িত্ব কি, তাদের কোন পর্যায় পর্যন্ত তারা বিচারের দায়িত্ব নিতে পারে। তারপরে লেভেল হচ্ছে কেরিয়ার প্রফেশনালস বা পেশাগত যোগ্যতা সম্পন্ন লোকজনের দ্বারা পরিচালিত বিচার ব্যবস্থা। সেখানে বিচারক হবেন, সেখানে আইনজীবীরা থাকবেন, বিচারকরা বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হবেন, নির্বাচিত নয়, তারা মানে পাবলিক প্রশাসনের নির্বাচন প্রক্রিয়া যেটা, সেইভাবেই বিভিন্ন পরীক্ষা দিয়ে, রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে তারা নির্বাচিত হবে। তাদের যোগ্যতা যেগুলো থাকা দরকার বিচারক হিসাবে, সেগুলো আইনের পড়াশোনা ইত্যাদি এগুলো সব তাদের থাকতে হবে। তারপরের যেটা আমরা বলছিলাম যে এই বিচার সিলেকশনের পরে তাদের রিগোরাস ট্রেনিং, প্রচন্ড রকম ভালোভাবে ট্রেনিং হওয়ার পরে তাদের পদায়ন হবে। আর পদায়নের সঙ্গে একটা জিনিস আমি এখানে যোগ করি, আমি বলছি যে 3টা লেভেলে থাকবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 জাজেস এবং তাদের কোর্ট। ইউনিয়ন পরিষদের লেভেল 1, লেভেল 2 থাকবে, শহর পরিষদগুলোতে লেভেল 1, 2, 3 থাকবে। এরপরে চলে যাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই বিচারের জন্য, এই বিচারক নিয়োগের জন্য সরকারি পেশাগত যে সংস্থাগুলো থাকবে তারা তো করবেই, কিন্তু সাথে সাথে একটা জুডিশিয়াল কমিটি থাকবে এবং জুডিশিয়াল কমিটিগুলো নির্বাচিত হতে হবে। প্রতিটা ইউনিয়ন থেকে একজন করে জুডিশিয়াল কমিটি মেম্বার নির্বাচন হবে এবং 5 এবং 6টা মিলে 6টা ইউনিয়ন এবং একটা ছোট শহর মিলে একটা করে 5, 6 বা 7 যেভাবে হোক, বেজর হলে বেটার, নিয়ে এই যে একটা করে কমিটি হবে, জুডিশিয়াল কমিটি। এই জুডিশিয়াল কমিটির দায়িত্ব হচ্ছে এই নিয়োগগুলোকে ভেটিং দেওয়া, নিয়োগগুলো নিয়ে আলোচনা করে সেটা পর্যালোচনা করে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদের থাকবে। বিচারকদের বিরুদ্ধে কোনো কমপ্লেন আসলে সেটা অনুসন্ধান করে তাদেরকে রায় দেওয়ার ক্ষমতা থাকবে। তারা বিচারকের সাময়িক বরখাস্ত করতে পারেন তাদের জবাবদিহি করার জন্য, যদি কোনো সত্যি প্রমাণিত হয়, এবং যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা করতে হবে। এবং তারপরে বিচারকদের যেটা করা যাবে সেটা হচ্ছে যে বিচারকরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে যার বিচার বিভাগীয় যে অ্যাডভাইজারি কমিটি যেটা আমরা বলছি, সেটা যদিও নির্বাচিত হয় তাদেরকেও সেই মিনিমাম একটা যোগ্যতার ভিত্তিতে তাদের প্রতিদ্বন্দ্বী করার যোগ্যতা অর্জন করবেন এবং তারপর তাদের সেই একইভাবে একটা বিশাল ট্রেনিং এর মাধ্যমে 1 মাস বা মাসাধিক কালের ট্রেনিং এর
ব্যবস্থার মাধ্যমে তাদেরকে নিয়োজিত করতে হবে। এরপরে যেটা হবে, এই অ্যাডভাইজরি কমিটি এই প্রায় 5,000-6,000 টোটাল হবে সারা ইউনিয়ন বাংলাদেশ জুড়ে মেম্বার, বাট অ্যাভারেজ অ্যাডভাইজরি কমিটি হবে হয়তো 5-6টা মিলে একটা, তো সেই মধ্যে হয়তো 100 খানিক বা 1000 খানিক অ্যাডভাইজরি কমিটি হবে। যাই হোক, কিন্তু এই 5-6 হাজার যে অ্যাডভাইজরি কমিটির যারা মেম্বার হলেন প্রত্যেকটা ইলেক্টেড, তারা আবার কেন্দ্রীয় বিচার বিভাগীয় অ্যাডভাইজরি কমিটি নিয়ে নির্বাচিত করবেন উইদিন দিস ইলেক্টেড অ্যাডভাইজরি কমিটি। 5টা এলাকা ভাগ করে দেওয়া হবে, 5টা এলাকার মধ্যে 5টা 5×10 জন নির্বাচিত হবেন। একই ইউনিয়ন থেকে, একই কমিটির মধ্যে থেকে 2 জন নির্বাচিত হতে পারবেন না, সেভাবে একটা প্রসেস তৈরি করা যাবে, যার জন্য এই 5 থেকে 5×10 জন যে সিনিয়র অ্যাডভাইজারি কমিটি হলেন, এরা হচ্ছে বিচারকদের, আমি যেটা বলছিলাম, ঠিক আছে, ওটা আবার আসছি। এরা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের নিয়ে কাজ করবেন। তাদের দায়িত্ব হচ্ছে যে প্রথম সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেগুলো আবেদন করলে বিচারক নিয়োগ খালি হলে বিচারকের জন্য বাছাই পর্বটা তারা করবেন। করার পরে তারা রিকমেন্ড করবেন পার্লামেন্টকে। পার্লামেন্ট তাদের সেশনে বিতর্ক করে বা তাদের যে জুডিশিয়াল কমিটি থাকবে তার মাধ্যমে তাদের বিচারকদের প্রেজেন্টেশন নেবেন, নিয়ে তারপরে পার্লামেন্টের ভোটের মাধ্যমে তাদের নিয়োগ দেবেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ডিভিশনে নিয়োগপ্রাপ্ত বিচারকদের কেউ বরখাস্ত করতে পারবেন না। একমাত্র এই অ্যাডভাইজরি কমিটি, তাদের বিরুদ্ধে যদি কমপ্লেন আসে, তাহলে তারা সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা রিকমেন্ডেশন পার্লামেন্টকে দেবেন। যদি তাদেরকে বরখাস্ত করার রিকমেন্ডেশন হয়, সেটা পার্লামেন্টকে দেবেন। যদি তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে আরো বড় তদন্তের প্রয়োজন হয়, সেটাও পার্লামেন্টকে দেবেন। পার্লামেন্ট তখন সেটাকে বিচার বিশ্লেষণ করে পার্লামেন্টের পূর্ণাঙ্গ সেশনে ডিবেট করে সেটাকে ভোটে দেবেন। এবং বিচারককে বরখাস্ত করতে গেলে কমপক্ষে 2/3 ভোট প্রয়োজন হবে পার্লামেন্টের তাদেরকে বরখাস্ত করতে। এছাড়া তাদেরকে, বিচারকদেরকে বরখাস্ত করতে হবে না। নিম্ন আদালতে যেটা অ্যাডভাইজারি কমিটি বরখাস্ত করতে পারবেন প্রমাণস, তারা সেটা অ্যাপিল করতে পারবেন উচ্চ আদালতে, তার মানে হাইকোর্টে। কিন্তু উচ্চ আদালতের যারা বরখাস্ত হবেন পার্লামেন্টের মাধ্যমে, এইভাবে তাদের কোনো অ্যাপিলের কোনো সুযোগ থাকবে না। ওয়ান্স গন ইজ গন। পার্লামেন্টের 2/3 ডিসিশন ইজ এ জনগণের ডিসিশন, বা এটার সঙ্গে আর কিছু করার নাই। কিন্তু এছাড়া তাদের ব্যাপারে আর কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এই যে অ্যাডভাইজারি কমিটির মাঝে মাঝে লোকজন গিয়ে দেবে কইয়া, যদি সত্যিকারের তথ্য প্রমাণ ছাড়া যদি তারা এরকম কোনো রিকমেন্ডেশন করেন, তখন এই যে 300-350 এমপি, তাদের উপরে তো দায়িত্ব আছে, তাই না? আর এটা তো আর ওপেন হবে, এটা তো আর ক্লোজ ডোর হবে না, সেখানে যাবে। অতএব বিচারকদের কোনো ভয়ের কারণ নাই। যারা ভালো থাকবেন তাদেরকে কেউ বার করতে পারবে না। বিচারে একবার নিয়োগ পাওয়ার পরে তারা তাদের তারা ইস্তফা দেওয়া অথবা রিটায়ার করা ছাড়া, রিটায়ারমেন্টের একটা এজ থাকতে পারে অথবা লাইফ টাইম এমপ্লয়মেন্ট হতে পারে, তাছাড়া তাদেরকে, আমার প্রস্তাব থাকবে লাইফ টাইম এমপ্লয়মেন্টের। যাই হোক, এছাড়া যেভাবে হোক তাদেরকে কোনোভাবে আর বরখাস্ত করা যাবে না। সেই জন্য তাদের উপর কোনো চাপও থাকছে না। বিচার দেওয়ার জন্য, স্বাধীনভাবে বিচার দেওয়ার জন্য তাদের উপর কোনো চাপ থাকছে না। অতএব হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার এইভাবে হবে। এবার আবার একটু আরেকটা জিনিস আসি, হাইকোর্ট গুলো সবই ঢাকায়। আমরা বলবো যে হাইকোর্টটা, এই যে 5টা অঞ্চলের কথা আমরা বলেছিলাম, যেটা 5টা অ্যাডভাইজারি কমিটির, হাইকোর্ট গুলো আসলে এই 5টা অঞ্চলে ভাগ হয়ে যাওয়া উচিত। এই 5টা অঞ্চলের স্থান হবে হচ্ছে, যে এলাকায় ভাগ করা হবে, সেখানে যেন সহজভাবে যাওয়া যায়, মানুষ যেন সহজভাবে যেতে পারে। তার মানে যেই বিচার চাইবে সে যেন সহজভাবে যেতে পারে, সেই জন্য এমন একটা লোকেশনে এটা স্থাপন করতে হবে। আর সুপ্রিম কোর্টটা ঢাকা থাকবে। সুপ্রিম কোর্ট এর সঙ্গে
দায়িত্ব থাকবে হচ্ছে যে সমস্ত অ্যাপিলগুলো করার। এছাড়া অন্যান্য যে দায়িত্ব সুপ্রিম কোর্টে সেটা আছে। পার্লামেন্টারি ব্যাপারে যে কি জানি বলে, যে পার্লামেন্টের কোর্টের দায়িত্ব যেটা আর কি, যে কোনো কিছুকে যদি ব্যাখ্যা করার প্রয়োজন হয় সেই ব্যাখ্যার দায়িত্বটাও সুপ্রিম কোর্টে থাকবে। এবার আসি আমরা অন্যান্য বিষয়ে। ম্যাজিস্ট্রেসি এবং বিচার ব্যবস্থা বলে আলাদা কিছু থাকবে না। ম্যাজিস্ট্রেসি এবং সোকল ওইটাও সমস্তটা ওই লোয়ার কোর্টের মধ্যে থাকবে। লেভেল 1 এর মধ্যে সেই ম্যাজিস্ট্রেসের যে সকল মোবাইল কোড ইত্যাদি করার যে যোগ্যতা, সেটা লেভেল 1 এর বিচারপতিদের থাকবে। এটা খুবই লিমিটেড আকারের একটা ক্ষমতা থাকবে তাদের সেটার উপর। এর বাইরে আর এগুলো কোনো কিছু নাই, বিচার শুধু বিচারের মধ্যেই চলতে থাকবে। লোয়ার কোর্টের আমরা যেটা বলছিলাম যে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যে 5 এবং 7টা ইউনিয়ন এবং ছোট শহর পরিষদ নিয়ে যে বিচার কমিটি থাকবে, সেই কমিটিটা প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটা করে বা শহর পরিষদের জন্য একজন করে নির্বাচিত হবে। সেটা হচ্ছে বিচার পরিষদটা। আর বড় শহরের জন্য হয়তো বা বিচার পরিষদটাকে একাধিক মেম্বার নির্বাচনের সুযোগ থাকলেও থাকতে পারে, দেওয়া যেতে পারে। সেটা জনসংখ্যার অনুপাতে বিচার বিবেচনা করে দেখা যেতে পারে। এটা হলো জাস্ট একটা ড্রাফট, ভেরি রাফ ড্রাফট। আমি বললাম একটা প্রস্তাবনা। আমাদের আম জনতা ভাই সকল, আপনার জিনিসটা আলোচনা করে আম জনতাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারাও যেন এই জিনিসটা একটু দেখে চিন্তা করে দেখবেন এটা কিভাবে হয়, এটা কি আসলে করা যায় কি যায় না। কারণ এটা করা গেলে একটা হবে, যেটা হলো যে বিচারকরা বায়াস হয়ে বিচার করার থেকে ব্যাহত হবেন। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেটার একটা গ্রুপ তদন্ত করতে দায়বদ্ধ। তারা দায়বদ্ধ হিসেবে তদন্ত করবেন, নাহলে 2 বছর পরে জনগণের কাছে যেতে হবে। কারণ এখানে জনগণের ক্ষমতা বলতে, জনগণের কাছে তো আপনার এখনকার নির্বাচনে 5 বছর পরে এক ভোটের জন্য যান, তাও শুধু এমপি, আর কোনো কিছু নাই। সে এমপিরও আর খুঁজে পাওয়া যায় না 5 বছরের মধ্যে। কিন্তু এখানে তারা যেহেতু একেবারে দৈনন্দিন কাজের সঙ্গে সংশ্লিষ্ট হবেন এই নির্বাচিত প্রতিনিধিরা, তাই তাদেরকে জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া অন্যান্য গণতান্ত্রিক পদ্ধতি, যেটা মিডিয়া এন্ড আদার্স, তাদেরও অ্যাক্টিভ রোল থাকতে হবে, তাহলে এই জিনিসটাকে সহজ হবে। তার মানে বিচারটা মোরলেস অনেকটাই স্বাধীন হয়ে যাবে, কারণ তখন আর প্রশাসনের হাত থাকবে না সেখানে। কেন, ইউনিয়ন পরিষদ বা যে পরিষদে তারা বিচারক থাকবেন, তাদের কোনো ক্ষমতা থাকবে না তাদেরকে প্রভাবিত করা। পরিচিতি একটা প্রভাব সেটা যদিও থাকতে চায়, কিন্তু যেহেতু বিচারটাকে ব্যাহত হলে মিডিয়া আছে, বিচার বিভাগ কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, তাদের কাছে সবসময় অভিযোগ দিতে পারে এবং তাদের কাজই থাকবে এটাই একটা করা। অতএব বিচারের স্বাধীনতা নিশ্চিত হবে, সুবিচারের পাওয়ার সুযোগ হবে। এছাড়াও অনেকগুলো ছোট ছোট কেসগুলো, যেগুলো যেমন জমি নিয়ে বিবাদ, আহ এছাড়াও ছোট ছোট অভিযোগ, ভোক্তাদের অভিযোগ ইত্যাদি, এগুলো নিয়েও যে মাঝে মাঝে বিচারের কাছে যাওয়ার সুযোগ থাকে, ডাক্তারের অভিযোগে যাওয়ার কোনো সুযোগ নাই, সেগুলো সহজেই চলে যাবে। বাট এই ছোট ছোট অভিযোগগুলো যেহেতু সালিসির মাধ্যমে হবে, সে কারণে এখানে অবস্থানটা মনে হয় অনেকখানি সহজে সমাধান করা যাবে, অনেকগুলোই সহজে সমাধান হয়ে যাবে, যেটা ওই বিচার বিভাগের লম্বা প্রসেসে নাও যেতে পারে। এবং বিচার বিভাগটা আসলে লম্বা করার কোনো দরকার নাই, যদি আমরা যা বলছি সেভাবে করলে বিচার বিভাগ লম্বা করার দরকার নেই। যাই হোক, আপনাদের মতামত জানাবেন, আমরা জানবো। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। জামজনতা, আপনারা যারা জামজনতা আছেন, জাগ্রত মহাজনতা আছেন, তারা তো নিঃসন্দেহে এটা নিয়ে অ্যানালিসিস করবেন। সঙ্গে সঙ্গে আম জনতা যারা আছে আমরা, তাদের সঙ্গে এটা শেয়ার করবেন, তাদের মতামত জানতে চাইবেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই বিষয়গুলোতে, এবং সেখান থেকেই আস্তে আস্তে আমরা সবাই জামজনতা হয়ে উঠবো এবং আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক
ব্যবস্থা, যেটা আইডিয়াল গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তার মানে জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের প্রয়োজনে তৈরি হবে, সেটাই হবে সেই গণতন্ত্র আমরা পেতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে পরেরটাই। আমরা এরপরে হয়তো আহ পুলিশ প্রশাসনের সম্ভাব্য রূপরেখা নিয়ে আমরা কথা বলতে পারি। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আর আপনাদের আর কোনো কিছুর ব্যাপারে যদি আলোচনার প্রশ্ন থাকে বা কোন ধারণা থাকে, সে ধারণা বলতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। টাউন হল টাইপের একটা, মানে সরাসরি কথনের মতো একটা ব্যবস্থা চালু করতে পারি, যা দিয়ে আমরা আস্তে আস্তে আলোকিত জনগণ হিসাবে, জাগ্রত জনতা হিসাবে নিজে থেকে প্রচেষ্টা করতে পারি। সে জনতার পক্ষ থেকে সবাই জন্য শুভেচ্ছা রইল। দেখা হবে ইনশাল্লাহ পরের এপিসোডে। আল্লাহ হাফিজ।